So, my dear students, Assalamu alaikum, namaskar, and greetings to you all. This is our first class. I am going to begin right now. That is online educational system, the part of educational system, and hopefully we'll be able to get a success using this platform. So, do you have any question on the content of the previous class? If you do have, I would like to talk about all those you are going to ask. If not, then I will start a new chapter uh, today. So do you have any question on the content of the previous class? Please let me know as early as possible because time is too short and my electricity is making some troubles for me. Sometimes it goes off and sometimes it comes on. So it might be difficult for me to continue classes without interruptions. So please, do you have any question on the content of the previous class? No. So we are going to discuss about a content that is the Constitution of 1956 of the then Pakistan. You know that any events, as I told, yes, please, whenever you speak, please listen to me. Please listen to me. Whenever you speak, you you should mute your all the audio devices. Microphones should be muted. Otherwise, I myself alone, not alone, all of you will get some trouble. So please, whenever you speak, you just keep it on. Your microphone should be kept on. And whenever you are not speaking, just listening to your teacher, then you keep it off. Okay? তোমরা সেটা অফ করে রাখবে যখন তোমরা শুনছো না, ঠিক আছে? সো তাহলে আমরা সবাই ভালো করে শুনতে পারি। সো তাহলে আমরা শুরু করছি। আমরা 1956 এর কনস্টিটিউশন অফ দি দেন পাকিস্তান। তোমরা জানো any event that happens around us should have some socio-economic and cultural background. I told you several times to in the classroom. আমি বলেছি যে আমাদের চারপাশে যত ঘটনা ঘটে তার একটা সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণ থাকে, and we have to find it out. আমরা পড়ছি হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। বাংলাদেশ যে স্বাধীন হলো তার একটা ইমার্জ করলো একটা নিউ ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে, তার সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড আর টু বি আন্ডারস্টুড। এটা আমাদের বুঝে নিতে হবে। বোঝার জন্যই আমরা কি করছি, যেমন আমরা এর আগে 1948-এ ক্রিয়েশন অফ পাকিস্তান, তারপরে আমরা 1950-তে বলেছি জমিদারি সেটেলমেন্ট, জমিদারি সিস্টেম ওয়াজ অ্যাবলিশড, এবং বলেছি 1952-তে আমাদের ভাষা আন্দোলন। অল ইউ নো ইট ভেরি ওয়েল। এগুলো এই যে ভাষা আন্দোলন বলেছিলাম যে পাকিস্তানি মিলিটারি জুনটা আর পাকিস্তানি the autocratic rulers, they wanted to destroy our culture. So destroy করতে হলে আমাকে যদি ভুলিয়ে যেতে চায় আমার ন্যাশনালিটি, আমার আইডেন্টিটি, what should do they do? তাতে কি করতে হবে? তাতে করতে হবে যেটা আমার ল্যাঙ্গুয়েজ। if I cannot write poem, if I cannot write history of my country, if I cannot write the cultural activity of my people, so I will forget about my identity. সেটা করার জন্য তো আমরা বলেছি ভাষা আন্দোলন, ভাষার উপরে তারা হাত দিয়েছিল। তোমরা এটা খুব ভালো করে জানো, আমি সেভারাল টাইমস আলোচনা করেছি। ইফ আই গেট টাইম নিশ্চয়ই আমরা আবার এগুলো রিভিউ করব। সো এগুলো সবগুলো সোশ্যাল ইকোনমিক কজেস আছে, তাই না? আমরা আলোচনা করেছি যে এই যে বললেন যে ভাষা, তারা কেন উর্দুকে স্টেট ল্যাঙ্গুয়েজ করতে চাইলো? আমাদেরকে নিশ্চিহ্ন করে, আমাদের ভাষা, আমাদের আইডেন্টিটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাই তো? সো আমাদের এই যে আমাদের এটা আমরা এটা বললাম যে আমাদের আইডেন্টিটি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য করছে, তাহলে এটার একটা সোশ্যাল কজ আছে। তারা আমাদের ভাষার উপর আক্রমণ করেছে, এটা কালচার। দিস ইজ এ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করবার চেষ্টা করা হয়েছিল কেন? বিকজ আমরা যদি ইফ উই ফরগেট দ্য কন্টেন্ট অফ রবীন্দ্র লিটারেচার, তাহলে আমাকে অনেক সময় ভুলে যাব। সো এইভাবে আমাদেরকে টুটি চেপে ধরার চেষ্টা করেছিল, আমি বলেছি। ফলে ভাষা আন্দোলন শেষ হলো 1952-তে। আমরা জানি, ভাষা শহীদদের কথা জানি, এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও আমরা জানি। উই নো ইট অল, আমরা সব জানি। এখন এই সব ঘটনা একটা আরেকটা, দিজ আর চেঞ্জ। আমি বলেছি 23 years টুক
ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। পাকিস্তান ক্রিয়েশনের পরে 1970 পর্যন্ত উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কেন? আমি তোমাদেরকে বলেছি অপেক্ষা করতে হয়েছে এই জন্য যে কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, একটা লোহাকে বাঁকানোর জন্য সেটাকে উত্তপ্ত করতে সেটাকে তাপ দিতে হয়, যখন লাল হয়ে যায় তখন ইউ ক্যান গো ফর বেন্ডিং ইট, তার আগে পারবে না, বাঁকা করতে পারবে না। সুতরাং তোমার ইচ্ছা আছে বাঁকা করা, এটা হচ্ছে তোমার সাবজেক্টিভ কন্ডিশন, ইউ উইশ টু বেন্ড ইট বাট ইউ উইল নট বি এবল টু বেন্ড ইট অ্যাজ বিকজ অবজেক্টিভ কন্ডিশন ইজ নট প্রেজেন্ট দেয়ার। অর্থাৎ তখন তুমি তাকে তাপ দিয়ে অবজেক্টিভ কন্ডিশনটা তৈরি করলে তুমি এটাকে বাঁকা করতে পারো। সুতরাং এই যে 23 বছর লেগেছে, 23 বছর লাগার কারণটা হচ্ছে 1947 এ ক্রিয়েশন অফ পাকিস্তানের পরেই সঙ্গে সঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু সূচনা শুরু হয়েছে কি বলছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমরা যখন when we under came to know that uh, uh, we will not be given any human rights, democratic rights to our people, our people will not enjoy the democratic rights and other rights, তখনই আস্তে আস্তে আমরা সচেতন হতে শুরু করলাম। তো যাই হোক, আমি যে কথাটা আজকে শুরু করতে যাচ্ছি এগুলো তোমরা আগে আলোচনা করছি, আই ডিড ডিসকাস অল দোজ থিংস আর্লিয়ার। নাও আমরা 1956 আমরা এক এক দিন এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 1956 এর কনস্টিটিউশন অফ দিদেন পাকিস্তান, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এই সাবকন্টিনেন্টে পাকিস্তান সৃষ্টির 9 years they could not produce a constitution for a country. Why? Because democracy was absolutely absent there. সেখানে ডেমোক্রেসি ছিল না। আমরা তো বলেছি পাকিস্তানের দুই উইং এর মধ্যে ওই সময়ে 56% অফ দ্য টোটাল পপুলেশন ওয়ার স্পিকিং ইন বেঙ্গলি, অথচ বেঙ্গলিকে তারা রাষ্ট্রভাষা করতে চাইলো না। ঠিক আছে, আমরা যদি আর্মিতে দেখি, আমরা যদি সিভিল সার্ভিসে দেখি, আমরা যদি গভর্নমেন্ট অন্যান্য সার্ভিসে দেখি, দেখবো যে দো উই কনস্টিটিউটেড 56% of the total population size, but we were not given any opportunity uh, for following the ratio of the then Pakistani population size. আমাদেরকে সেভাবে দেওয়া হয়নি, আমরা অনেক কম ছিলাম। আর্মিতে আমাদের প্রেজেন্টেশন ছিল না, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ছিল না, গভর্নমেন্ট লেভেলে অন্যান্য চাকরিতে ছিল না। এগুলো হচ্ছে ডিপ্রাইভেশনের কতগুলো লক্ষণ, ট্রেডস। এই ট্রেডস গুলো দেখেই আমরা আস্তে আস্তে কিন্তু সচেতন হচ্ছি, আমরা অ্যাওয়্যার হচ্ছি, উই হ্যাভ টু কিপ আওয়ার রাইটস। হ্যাঁ, উই হ্যাভ টু ট্রাই টু কিপ আওয়ার রাইটস। হ্যাঁ, এইভাবে আমরা 52-তে আমরা শহীদের পরে আমরা আহ, আমরা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেলাম। কিন্তু এই স্বীকৃতিটা আসছে প্রথম 1956 এর কনস্টিটিউশন। 1956 এর কনস্টিটিউশনটা আমি তোমাদের বেসিক ফিচার যদি বলি তাহলে তোমরা ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আমি জাস্ট লেট মি ফাইন্ড আউট দ্য, জাস্ট এ মিনিট প্লিজ। সো 1956 পাকিস্তানি পাকিস্তানি জানতা তারা দে টুক 9 years to produce a constitution, though that constitution was also not acceptable by the then most of the people of the then Bengali people. তারপরেও একটা কনস্টিটিউশন হয়েছিল, সেই কনস্টিটিউশন ফিচার গুলো আমি যদি তোমাদের বলি তাহলে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে এটা কি। আবার একই সঙ্গে আমি আই আই অলওয়েজ ট্রাই টু লেট ইউ আন্ডারস্ট্যান্ড সাম আইডিয়া, যেমন ফেডারেলিজম কি, আমি তোমাদেরকে বলছি ডেমোক্রেসি কি, তারপরে ওয়ান ইউনিট কি, হোয়াট ওয়াজ ওয়ান ইউনিট, এগুলো আই ট্রাই টু লেট ইউ আন্ডারস্ট্যান্ড ইন দ্য প্রিভিয়াস ক্লাস। আই ডোন্ট নো ওয়েদার ইউ কুড ফলো মি অর নট, তোমরা ফলো করতে পেরেছো কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে। তো আজকে আমরা যখন কনস্টিটিউশন অফ 56 এর কনস্টিটিউশন নিয়ে আলোচনা করবো, ইউ উইল বি, তোমরা বুঝতে পারবে যে তখনকার সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, সোশ্যাল সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন অফ দি দেন ইস্ট পাকিস্তান, দি দেন ইস্ট বেঙ্গল, আজকের বাংলাদেশের অবস্থাটা কি ছিল সেটা বুঝতে পারবে। এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সাম কি বলবো title, you have to understand that may help you understand the basic features of the constitutions of that type, সেটা বুঝবে। সো আমরা একটু সেই কনস্টিটিউশনটা নিয়ে আলোচনা করি। 1956 দেখো, তাহলে আমরা কি প্রথমে বলছি যে 1956 এ স্যার জাস্ট এ মিনিট, আমি একটু
আমি একটু কনস্টিটিউশনটা বের করি, তাহলে বেসিক ফিচার গুলো আমি তোমাদের জানাতে পারবো। জাস্ট এ মিনিট প্লিজ, জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দাও, আমি একটা কনস্টিটিউশনটা বের করি। সো প্লিজ, আমি কিছু কিছু তোমাদেরকে পড়ে শোনাবো আমার পেপার ক্লিপিং থেকে, অ্যান্ড লেটার সাথে সাথে হ্যাঁ, আমি তোমাদেরকে সেগুলো ইন্টারপ্রেট করে বলবার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, প্রথমেই দেখি আমরা, আমরা বলছি the 1956 Constitution of Pakistan was the first constitution of the country after gaining independence in 1947. It established Pakistan as an Islamic republic and defined the framework for the country's governance. Some of the salient features of the 1956 Constitution of Pakistan are, আমরা প্রথমেই বলিনি, এখানে বলা হয়েছে পাকিস্তান, এক্সকিউজ মি, পাকিস্তান 1956 কনস্টিটিউশন, যেটা 9 বছরের মতো লেগেছে, ভেরি শেমফুল, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কেন? পাকিস্তানের পলিটিক্সে গণতন্ত্র ছিল না, এবং দে কুড নট প্রডিউস এ কনস্টিটিউশন ইভেন উইদিন এ শর্ট পিরিয়ড, যেখানে ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরই তারা তাদের কনস্টিটিউশন প্রডিউস করতে পেরেছে। এটা কেন? যদি পলিটিক্স এর মধ্যে, একটা দেশের মধ্যে ইন্টারনাল পলিটিক্যাল হারমোনি না থাকে, ইকোনমিক হারমোনি না থাকে, আমাদের যদি সোশ্যাল হারমোনি না থাকে, ইট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট টু প্রডিউস, টু শেয়ার সাম কমন ফিলিংস এবং টু প্রডিউস এ কনস্টিটিউশন। সেটা সম্ভব হয় না, এবং পাকিস্তানের ক্ষেত্রে তাই হয়েছে। তাদের তো গণতন্ত্র ছিলই না। হ্যাঁ, তো এগুলো ছিল একটা বড় কারণ। তো আমরা দেখছি যে ইসলামিক রিপাবলিক পাকিস্তান হওয়ার পরে, পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে 9 বছর আমরা জানতে পারলাম, 9 বছর পরে আমরা একটা রিপাবলিক পেলাম, একটা কনস্টিটিউশন পেলাম, এন্ড দ্যাট দ্যাট কি বলবো, ডিসক্রাইব দ্য সিটিজেন অফ পাকিস্তান, পাকিস্তান অ্যাজ এ ইসলামিক স্টেট। দেখো, আমরা 1940, আমরা 1947-এ যখন আমাদের ভাষার, 48-এর দিকে যখন ভাষার উপর আক্রমণ শুরু হলো, আমরা এখানে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান and other peoples, they used to তারা তারা they speak in Bengali, বাংলা ভাষায় কথা বলে, তাই না? এখানে একে ধর্মের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা কমন কতগুলো কালচারকে শেয়ার করি, হ্যাঁ, irrespective of our religious কি বলবো, রিলিজিয়াস এফিলিয়েশন, তারপরে আমরা করি। তো এগুলো আমরা যখন আসলাম, আমাদের দেখলাম যে আমাদেরকে আমাদের সংস্কৃতিকে আঘাত করার চেষ্টা করা হয়েছে, ভাষার উপর আক্রমণ করা হয়েছে। সো এটা তো আমাদের ভাষা তো শুধুমাত্র মুসলিম বাঙালি মধ্য, বাঙালি বাঙালি নয়, এটা বাঙালি হিন্দুর, বাঙালি বৌদ্ধের, বাঙালি খ্রিস্টানেরও। সুতরাং আমরা, তোমরা জানো যে 1952-তে আওয়ামী লীগ, মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছিল টু মেক ইট এ সেকুলার পার্টি, পলিটিক্যাল পার্টি। এবং কিন্তু দেখা গেল 1956 কনস্টিটিউশন এটা পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এটা এক অর্থে তো ডেফিনেটলি দ্য কমন ফিলিংস এর এগেনস্ট, অনেকে বলছেন যে এটা কমন ফিলিংস যেটা ছিল, সেন্টিমেন্ট, তার বিরুদ্ধে গেছে। ইভেন দেন, as because that was produced, the constitution was enacted for the first time, constitution প্রডিউস করা হলো, সেই জন্য আমরা বলতে পারি যে somehow we got a constitution at that time। কিন্তু সেই কনস্টিটিউশনে কিন্তু বেশি দিন কাজ করে নাই। হ্যাঁ, কেন কাজ করে না? ওই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, পলিটিক্যাল হারমোনি নাই, সোশ্যাল হারমোনি নাই, সেগুলো আমরা পরে আলোচনা করব। তারপর ইসলামিক রিপাবলিক হিসেবে আমাদের তো করা হলো। ফেডারেল স্ট্রাকচার নাম্বার 2 বলা হচ্ছে, তখনকার 1956 কনস্টিটিউশনের ভিতরে ফেডারেল স্ট্রাকচার ছিল। তো ফেডারেলিজম, আই ডিড টেল ইট টু ইউ হোয়াট ইজ মেন্ট বাই ফেডারেলিজম। ফেডারেলিজম বলতে আমরা কি বুঝি? ফেডারেলিজমটা কি? ফেডারেলিজমটা হচ্ছে, আমরা বলেছি ফেডারেল স্টেট, একটা দেশে যদি অনেকগুলো প্রভিন্স থাকে, সেই প্রভিন্স গুলোর ভিতরে আমরা জানি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকে, কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কিভাবে ক্ষমতা প্রয়োগ করবে তার প্রভিন্স, তার জুরিসডিকশনের মধ্যে, এখতিয়ারের মধ্যে, তার এলাকার মধ্যে, সেটা তার প্রভিন্সিয়াল গভর্নমেন্টেরও কনস্টিটিউশন থাকতে পারে, সংবিধান থাকতে পারে, নাও থাকতে পারে। শুধু কেন্দ্রের সংবিধান থাকতে পারে, সেখানে বর্ণনা করা হবে কেন্দ্র কিভাবে পাওয়ার এক্সারসাইজ করবে, আবার প্রভিন্স কিভাবে বা স্টেট কিভাবে পাওয়ার এক্সারসাইজ করবে। এই ডিফারেন্সিয়েশন থাকতে পারে কোন কোন কনস্টিটিউশনে। ফেডারেলিজমের হচ্ছে আসলে অনেকগুলো প্রদেশ বা স্টেট মিলে
যখন একটা গভর্নমেন্ট, একটা দেশ তৈরি হয়, একটা কান্ট্রি ফর্ম হয়, তখন সেখানে প্রভিন্সের কিছু ক্ষমতা থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ক্ষমতা থাকে, কনস্টিটিউশনে বর্ণনা থাকে, আইদার প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কনস্টিটিউশনে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কনস্টিটিউশনে বর্ণনা থাকে কিভাবে ক্ষমতা প্রয়োগ করা হবে। এই ধরনের সরকার হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট বলা হয়। বলা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচার ছিল পাকিস্তানি গভর্নমেন্টের ভিতরে। দি কনস্টিটিউশন established a federal structure of Pakistan for Pakistan, defining the distribution of powers between the central government and the provinces. আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রভিন্সের মধ্যে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তারা ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, সেটা বর্ণনা করা আছে এই কনস্টিটিউশনের মধ্যে। তারপরে এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে আসলে কি ছিল কিনা সেটাও নিয়ে আমরা পরে আলোচনা করব। পার্লামেন্টারি সিস্টেম, দ্য কনস্টিটিউশন আউটলাইন্ড ইজ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট উইথ এ বাইক্যামেরাল লেজিসলেচার কনসিস্টিং অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি এন্ড দ্য সিনেট। বাইক্যামেরা মানে কি তোমরা কেউ বলতে পারবে? ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট বাইক্যামেরাল অ্যাসেম্বলি? বলতে পারবে? দেখি কেউ বলতে পারবে? তোমরা শুনছো আমার কথা? বলতে পারবে কেউ বাইক্যামেরাল অর্থ কি? বাইক্যামেরাল অ্যাসেম্বলি, বাইক্যামেরাল হচ্ছে যেমন আমাদের পার্লামেন্টে কয়টা জাতীয় সংসদের কয়টা কক্ষ? হাউ মেনি? কয়টা কক্ষ আছে আমাদের জাতীয় সংসদের? কক্ষ হচ্ছে একটা। এক কক্ষ স্যার, একটা স্যার, এক একটা। কক্ষ এক জাতীয় কক্ষ সংসদ, ইয়েস বিশিষ্ট রাইট। স্যার। আর ইন্ডিয়াতে কয়টা, কয় কক্ষ দুইটা। বিশিষ্ট? কি কি? দুইটা। কি কি? লোকসভা, লোকসভা আর রাজ্যসভা। ইয়েস, ভেরি গুড। লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা কনস্টিটিউট করে গভর্নমেন্ট, সরকার গঠন করে লোকসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। হ্যাঁ, তো এইরকম কোথাও কোথাও দ্বিকক্ষ বাইক্যামেরাল, কোথাও কোথাও ইউনিক্যামেরাল এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে যেমন এখন এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম আছে আমাদের দেশে। তখন পাকিস্তানি কনস্টিটিউশনে বাইক্যামেরাল করা হয়েছিল, অর্থাৎ দুই কক্ষ বিশিষ্ট। দুই কক্ষ বিশিষ্টের মধ্যে ছিল কি, ন্যাশনাল অ্যাসেম্বলি এন্ড দ্য সিনেট। আপার চেম্বারটা ছিল যে সিনেট, সিনেট। তো এটা ছিল এই বৈশিষ্ট্যটা ছিল তখনকার। এগুলো কেন করা হয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব। 4. Fundamental rights. The Constitution enshrined fundamental rights for the citizens of Pakistan, including rights to equality, freedom of speech, religion, and assembly. হ্যাঁ, কনস্টিটিউশনে বলা আছে এগুলো, ফান্ডামেন্টাল রাইটস টু বি প্রোটেক্টেড। বাট এই কনস্টিটিউশন বেশি দিন কাজ করে নাই। ওই দিনই শর্ট পিরিয়ড দ্যাট ওয়াজ, কি বলবো, রিপিল, আবার বাতিল করা হয়েছে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। আর একটা কনস্টিটিউশন যেটা তার 9 বছর পরে তার দেখা মিলল, সেই কনস্টিটিউশনটা আবার রিপিল করা হয়েছে পাকিস্তানের সামরিক যে মিলিটারি কোর মধ্য দিয়ে। সো দিস থিংস হ্যাপেন্ড ইন পাকিস্তানি পলিটিক্স। হ্যাঁ, সেটা তারপরেও আমাদের কনস্টিটিউশনটা বুঝতে হচ্ছে যে কনস্টিটিউশনের বড় বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো। তারপরে ছিল যেমন ডাইরেক্টিভস প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। The Constitution included directive principles of state policy to guide the government in promoting the welfare of the people, social justice, and good governance. Good governance, social justice এবং আহ, এগুলো কনস্টিটিউশনের মধ্যে বর্ণিত ছিল। টু আমাদের আলটিমেট গোল হিসেবে এগুলোকে অ্যাচিভ করতে হবে, এই কথাগুলো বলা ছিল আহ, সেই কনস্টিটিউশনের মধ্যে। President and the Prime Minister, the Constitution defined the rules and the powers of the President and the Prime Ministers, outlining their respective responsibilities in the governance of the country. So, I told you several times that there is a difference between presidential system and parliamentary system. As because 1956 Constitution introduced the parliamentary system in the country, parliamentary system head of the government ke Prime Minister, the head of the government. এবং তারা কি হয়, সাধারণত পাকিস্তানে যেহেতু দুই কক্ষ, আমি আগে বলছি টু চেম্বারস আর দেয়ার। সো নিম্ন কক্ষ বা চেম্বার যেটা, যে অ্যাসেম্বলির মেম্বাররা, দে ইউজ টু ফর্ম দ্য গভর্নমেন্ট। এবং কোনো আইন পাশ করতে গেলে হয়তো সেখানে কনস্টিটিউশন বর্ণিত হচ্ছিল নিম্ন কক্ষে পাশ করার পরে এটা আপার চেম্বার অর্থাৎ সিনেটে যাবে। এবং ইফ সিনেট অ্যাপ্রুভস দ্যাট বিল, তাহলে দ্যাট উইল বিকাম ল। বা ল হওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। প্রেসিডেন্ট হ্যাজ নাথিং টু ডু আদার দেন সাইনিং ওভার দ্য documents, bills, and etc. Most of the cases it happens in the parliamentary system. Parliamentary system king, queen, or the president, তারা হচ্ছে ক্ষমতা কনস্টিটিউশন যেভাবে বর্ণনা করা থাকে সেভাবে, কিন্তু মোস্ট অফ দা যে পাওয়ার, যে ক্ষমতা, সে ক্ষমতাগুলো ভোগ করে হচ্ছে নিম্ন কক্ষে যারা, দোজ হু ফর্ম দ্য গভর্নমেন্ট।
who form the government, তারা ইয়ে করে। পার্লামেন্টারি সিস্টেমে সুতরাং কনস্টিটিউশনের মধ্যে বর্ণিত থাকে, it is said in the constitution that what powers can president exercise, and at the same time prime minister কিভাবে পার্লামেন্ট মন্ত্রিসভা গঠিত হবে, ক্যাবিনেট গঠিত হবে, what power will they be able to exercise it, things are described in the constitutions, সেগুলো বর্ণিত থাকে। Seven, the judiciary. The constitution established an independent judiciary to interpret the laws and protect the constitution, ensuring the separation of powers between the executive, legislative, and judicial branches of government. হ্যাঁ, তো এগুলো হচ্ছে জুডিশিয়ারি। আমরা জানি সরকারের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে জুডিশিয়ারি যারা আইন তৈরি করে, আই এম এক্সট্রিমলি সরি, একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা আইনসভা, যেটাকে বলা আইনসভা, আইন তৈরি করে ফর দ্য কান্ট্রি টাইম টু টাইম। ইফ উই রিকোয়ার লস, দে ইউজুয়ালি থ্রো দে ওয়ান্ট টু মেক এ নিউ ল, এবং তারা এটা পার্লামেন্টের মধ্যে দিয়ে পাস করে। এমন এক্সিকিউটিভস, দোজ হু ফর্মস দ্য গভর্নমেন্ট, এক্সিকিউটিভস মন্ত্রীরা, মন্ত্রিসভা, they are following the law enacted or passed by the parliament, সেগুলোকে ফলো করবে, শাসন করবার চেষ্টা করে। and judiciary, a very important part of the government, তারা করে কি, আইন অনুযায়ী তারা দেশে বিচার করেন, ফৌজদারি বিচারই হোক অথবা সেটা সিভিল বিচারই হোক। অ্যাট দ্য সেম টাইম সুপ্রিম কোর্ট কি করে, সেটা করে কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করে, দে ক্যান ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন। অ্যান্ড সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা আছে যেগুলো হচ্ছে যেমন সো মোটো রোল, যদি মনে করে যে কোথাও কোনো অনিয়ম হচ্ছে, তারা ফলোইং দ্য কনস্টিটিউশন, দে ক্যান সে সামথিং, they can instruct the government and the other people to follow their uh, verdict or judgment. তো এটা আছে। Emergency provisions, the constitution provided for emergency provisions that could be invoked in times of national crisis or threat of the country's security. এটা যে কোনো কনস্টিটিউশনে থাকে, দেশ যখন দুর্যোগে থাকে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, সোশ্যাল ক্যালামিটি হতে পারে, আর যুদ্ধাবস্থা, যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এট দ্যাট টাইম সাম বেসিক রাইটস, হিউম্যান রাইটস ক্যান বি, কি বলবো এটা, বাতিল, তখন পসপন, মানে সেই রাইটস সে ভোগ করতে পারবে না, এরকম অবস্থা একটা প্রভিশন গুলো কনস্টিটিউশনের মধ্যে থাকে। এই কখন থাকে, ন্যাচারাল ক্যালামিটি, সোশ্যাল ক্যালামিটি, অর warlike situation in the country, if it prevails at the time, তাহলে সেটা কিন্তু হতে পারে। তো এটা ওই কনস্টিটিউশনে থাকে। অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, the constitution outlined the amendment procedures requiring a two-thirds majority in the both houses of parliament and amendments to be made. এটা সবখানে থাকে। অ্যামেন্ডমেন্টটা একটু কঠিন করা হয় বিকজ two-thirds of the majority of the two chambers, two চেম্বার সাপোর্ট থাকতে হবে। একটা হচ্ছে নিম্নকক্ষ থেকে, যেটা আমরা বলি, এটা তখনকার 1956 কনস্টিটিউশন, প্রথমে অ্যাসেম্বলি থেকে পাস হতে হবে, দেন ইট উইল বি গিভেন টু দ্য হাউস অফ সিনেট, সিনেটে অ্যাপ্রুভাল হলে দেন you can go for the amendment of the constitution. Before then you cannot do that, কারণ কনস্টিটিউশন তো দিনে দিনে প্রতিদিন চেঞ্জ করার মতো বিষয় না। আর কনস্টিটিউশন অনেক সময় বলা হয়ে থাকে যে কনস্টিটিউশনের যে বেসিক যে প্রিন্সিপালস, সেটা কখনো চেঞ্জ করা যায় না। যেমন আমাদের এখনকার কনস্টিটিউশন বেসিক প্রিন্সিপাল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, দিস দ্য বেসিক প্রিন্সিপালস যেগুলোর জন্য উই ফট টু গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, সেটা কখনোই চেঞ্জ করা যাবে না। ইউ ক্যান নট go for elimination of this basic principle because এটার জন্য তো যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি আমরা। তো এরকম কিছু আছে, সেগুলো আমরা করতে পারি না, কিন্তু আদার দ্যান দিস ইউ ক্যান গো ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা মোটামুটি এটা আমরা ধারণা করে থাকি আর কি। Official language, the 1956 constitution declared Urdu as the national language of Pakistan, reflecting the culture. উর্দু এবং বাংলাকেও আমরা বলেছি 1952 যেমন ভাষা আন্দোলনের পরে বাংলা ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়, এবং দ্যাট ওয়াজ এ ভেরি অ্যাচিভমেন্ট ফর আস। সো আমরা এটা একটা আমাদের বিশাল অর্জন ছিল। দিজ আর দ্য বেসিক ফিচার্স অফ দি দেন 1956 কনস্টিটিউশনস। কিন্তু এটাও বেশি দিন টেকে নাই কেন, আগেই বলেছি
টিকবে না, আইন কানুন রীতিনীতি কিছু টিকবে না যদি আমাদের মধ্যে কোহেশন না থাকে। ইফ উই ডু নট ফলো দ্য কোহেশন, উই ডু নট কিপ দ্য কোহেশন অফ দ্য কান্ট্রি, কান্ট্রিজ পিপল। আমরা যদি ডেমোক্রেসি চর্চা না করি, আমরা যদি ভায়োলেটিং দ্য রুলস রেগুলেশন অর নর্মাল ইথিক্স অফ দ্য কান্ট্রি, মানুষের নর্মাল ইথিক্সকে যদি আমরা ভায়োলেট করি, তাহলে হাউ ক্যান উই থিঙ্ক ফর ইন্টিগ্রেশন? তো যেটা হবার হয়েছে। তারপরে ষড়যন্ত্র, হ্যাঁ, প্রাসাদ ষড়যন্ত্র যেটা আমরা বলে থাকি, পাকিস্তানের পলিটিক্স অল থ্রো দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি ইন দেয়ার পলিটিক্স। তো এইসব শেষ পর্যন্ত যেটা পাকিস্তানের 1956 কনস্টিটিউশন আমরা রিপিল হয়েছিল, বাতিল হয়েছিল থ্রু কুডেটা, মানে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই ঘটনাগুলো কেন বললাম? প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের ঘটনা প্রবাহগুলো একটু লক্ষ্য করো তোমরা। 9 বছর লাগার কথা না, 9 বছর লেগেছে। কখন লাগে? যখন রাষ্ট্রের মধ্যে কোহেশন থাকে না, যখন ইন্টিগ্রিটি থাকে না, যখন পলিটিক্যাল স্টেবিলিটি থাকে না। ওইরকম সিচুয়েশনে ইউ উইল নট বি able to produce a constitution for the country. আমরা কখন পেলাম? 1948-এ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, 1952 পরে 54-এর একটা ইলেকশন, ইউনাইটেড ফ্রন্ট করা হলো হক সোহরাওয়ার্দী ভাসানীর, এবং তার ফলে আমরা জিতলাম। জেতার পরে আমরা, সোহরাওয়ার্দী মহোদয় 21 দফা দাবি দিলেন, সেখানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছিল। তৎকালীন ইস্ট বেঙ্গল বা তৎকালীন পাকিস্তানের পূর্বাংশের পরিপূর্ণ স্বায়ত্ত শাসন এবং আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল। স্বায়ত্ত শাসন, আত্মনিয়ন্ত্রণ কেন? ওয়াই? বিকজ এটা দরকার হচ্ছে এই জন্য যে আমরা যদি আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিজে ডিটারমিন করতে না পারি, হোয়াট আই ওয়ান্ট, আই হ্যাভ টু মেক প্রোগ্রাম ফর মাই সেলফ। ইউ ক্যান নট মেক প্রোগ্রাম ফর মাই আর মাই পিপল। আমাদের দেশের জন্য তোমরা তো করে দিতে পারো না। তো আত্মনিয়ন্ত্রণ আমাদের ইকোনমিক কারণে, আমাদের সোশ্যাল কারণে, আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস প্রমোট করবার কারণে আমার আত্মনিয়ন্ত্রণের দরকার ছিল, স্বাধিকার দরকার ছিল, আর যেটা বলে স্বায়ত্ত শাসন দরকার ছিল দিদেন ইস্ট বেঙ্গলের, আজকের বাংলাদেশের। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখলাম যে আমাদের ইউনাইটেড যে যে ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট ছিল, তারা নির্বাচনে জেতার পরে, এবং তারপরেই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1956 এর এই কনস্টিটিউশনটা তৈরি করে। আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেছি কি এলাচে নিশ্চয় তোমাদের, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এন্ড অ্যাসেম্বলি লেজিসলেচার। আমাদের এখন জাতীয় সংসদ আছে, এরা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না। কিন্তু 1971-এ মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিলেন টু প্রডিউস এ কনস্টিটিউশন ফর দ্য কান্ট্রি। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে এক দেশের জন্য একটা সংবিধান তৈরি করা, যেটা আমরা 1972 সালে পেয়েছি। তো তখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে, এবং তারা দে প্রডিউস 1956 এর কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশন, আমি বললাম কনস্টিটিউশন অ্যাসেম্বলি তাহলে কি, তোমাদের একটা জিনিস বুঝতে হবে, আমি তোমাদেরকে প্রথমে ক্লাসে বলেছি কিছু ধারণা, সাম আইডিয়াস ইউ হ্যাভ টু কিপ। হ্যাঁ, তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে কি তোমরা মিউট করে রাখো। হ্যাঁ, তোমাদের মিউট করে না রাখলে অনেকের অসুবিধা হয় শুনতে, সাউন্ড স্যার, শুনতে। হ্যাঁ, ঠিক আছে। যখনই whenever you speak, you want to question me, then you unmute it and ask me question. স্যার হ্যাঁ, আবার যখন কোশ্চেন শেষ হবে তখন আবার মিউট করে রাখো। হ্যাঁ, বলো, কিছু বলবে? স্যার আপনি তো বললেন যে স্যার কনস্টিটিউশন প্রোভাইড করার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি দরকার আছে, কিন্তু স্যার আমাদের লাস্ট যে কনস্টিটিউশনটা স্যার রেটিফাই হয়েছে ওটা স্যার 1972 4 নভেম্বর। তখন কি স্যার দেশে পলিটিক্যাল স্টেবল ছিল কিনা? অফকোর্স, আমি তোমাকে বলি পলিটিক্যাল, তোমাকে যেটা বলছি আমি একটু বলি। পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য কনস্টিটিউশন তৈরি করতে আমাদের 9 বছর লেগেছে। সেইটা হলো বড় জিনিস। এটা হলো বড় জিনিস যে আমরা কেন সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন তৈরি করতে পারিনি। তোমরা জানো যে লিয়াকত আলী খান পাকিস্তানের তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন, তাকে গুলি করে মারা হয়েছে। পলিটিক্যাল স্টেবল একটা দেশে এটা তো হতে পারে না। তারপরে গণতন্ত্র এর জন্য একটা, মানে সবাই মিলেমিশে ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা একটা কনস্টিটিউশন তৈরি করব, আমরা পারি নাই। 1954 একটা ইলেকশন হয়েছে, তারপরে আমরা 1956 কনস্টিটিউশন দিলাম। এবং থিঙ্ক অ্যাবাউট ইট, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, আমাদের মধ্যে ক্ল্যাশেস ছিল, আমাদের মধ্যে আসলে হারমোনি ছিল না, আমাদের মধ্যে কোহেশন ছিল না। আমাদের মধ্যে ছিল যে এলিট পিপল, দে ওয়ান্টেড টু এক্সপ্লয়েট দ্য ডাউন ট্রডেন পিপল। তারপর জাতিগত নিপীড়ন, হ্যাঁ, দেন ওয়েস্ট পাকিস্তানি লিডার্স দে ওয়ান্ট টু এক্সপ্লয়েট দ্য বেঙ্গলি পিপল।
তারা আমাদের এখান থেকে রিসোর্স নিয়ে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা কি করছে, তাদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট ছিল, আমাদের সঙ্গে জাতীয়তার ক্ষেত্রে কনফ্লিক্ট ছিল, আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কনফ্লিক্ট ছিল, সবগুলো এক হয়ে দেখো যে কনস্টিটিউশন তৈরি করলাম 9 বছর পরে, সেটাও রাখতে পারলাম না, সেটাও রাখা যায়নি। কেন? ওই একই কারণ। তো আমি যেটা বলতে চাইছি, অ্যাজ বিকজ উই আর নট ইন্টিগ্রেট, আমাদের হারমোনি ছিল না, কোহেশন ছিল না, আমরা মনে করেন তারা বিজাতীয়। অ্যাকচুয়ালি তখনকার পূর্ব অংশের সঙ্গে পাকিস্তানের পশ্চিম অংশে আদার দ্যান রিলিজিয়ান আর কোনো দিক থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার থাকবার কথা না। এবং এটা আমরা 1940-তে যে লাহোর প্রস্তাব, লাহোর রেজলিউশন দেওয়া হয়, সেখানে বলা ছিল যে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে আহ, মুসলিম দেশ সমূহ গঠিত হবে, একটা দেশের কথা বলা হয় নাই। কিন্তু দ্যাট ওয়াজ ডিস্টোর্টেড লেটার, পরে সেটাকে ডিস্টোর্ট করা হয়েছে। আচ্ছা, আমি একটু সাউন্ড শুনতে পাচ্ছি কারো, একটু যদি মিউট করে রাখো, তোমরা মিউট করতে পারো কিনা জানি না, একটু দেখে মিউট করে রাখলে ইট উড বি বেটার ফর মি এন্ড ফর আদার স্টুডেন্টস হু আর লিসেনিং টু মাই লেকচার। তো এই জন্য তো সুতরাং আমি বলছি যে দুটেই, একটা ভাইস ভার্সা। ইনস্টেবিলিটি থাকলে সেটা পলিটিক্যাল ডিসিশনকে ইম্প্যাক্ট করে, আবার পলিটিক্যাল ডিসিশন যদি যদি আমাদের ইন্টেগ্রিটি না থাকে, ইনস্টেবিলিটি থাকে, পলিটিক্যাল ডিসিশনটাও একসময় কি হয়, কাজ করতে পারে না। সে 1956 কনস্টিটিউশনের ক্ষেত্রে সেটা হয়েছে। তো যাই হোক, যে, আমি কি তোমাকে ইয়ে করতে পারলাম? ইফ ইউ হ্যাভ মোর কোশ্চেন্স বা ইন এডিশন টু ইউর ফার্স্ট কোশ্চেন, তোমরা যদি আর কিছু বলতে চাও আমাকে বলতে পারো, বলো। আমি কি, তো তোমার প্রথমে নাম বলবে, নাম বলে তাহলে আমার জন্য ভালো হয় যে আমি চিনতে পারলাম যে কে প্রশ্ন করলো, কতটুকু বুদ্ধিমত্তার প্রশ্ন করলো, আর আমি কতটুকু উত্তর দিতে পারলাম সেটাও তোমাদের থেকে আমার জানতে হবে। হ্যাঁ, বলো। আমি কি স্যার উত্তরটা দিতে পারলাম? বলো, হ্যাঁ। পেয়েছি স্যার। পেয়েছো না? গুড। যদি না পেয়ে থাকো, নো প্রবলেম। আমি সবকিছু জানি তা নয়, আমি তোমাদের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, তোমাদের কাছ থেকে অনেক কিছু আমারও শেখার আছে। এটা বয়সের পার্থক্যের কারণে আমি সবকিছু জানি তা নয়। আমি তোমাদের আগে জন্মেছি, আগে বৃদ্ধ হয়েছি, আমি অনেক বেশি জানি। ইউ শুড নট থিঙ্ক ইট। তোমরা আমার চেয়ে অনেক বেশি জানতে পারো, শুধু আমাকেও জানতে হবে। যাই হোক, তো এটা একটা। তো আমি তোমাদেরকে যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি, আমি প্রশ্ন করবো, যেমন ফেডারালিজম, ফেডারেল স্টেট। ফেডারেল স্টেটটা কি? ফেডারেল স্টেটটা তোমরা জানো। এবং শুধু তাই না, পাকিস্তানের পরবর্তীকালে তোমরা 1962 কনস্টিটিউশনে পড়াবো, যেটা আইয়ুব খান করেছিলেন, আরো স্বৈরাচারী ব্যবস্থা ছিল সেটা। সেখানে তিনি যেটা করেছিলেন, তোমরা জানো পাকিস্তানে 1 ইউনিট প্রচলিত ছিল। 1 ইউনিট মানে হচ্ছে পাকিস্তানের 4টা প্রদেশকে নিয়ে একটা প্রদেশ, পশ্চিম পাকিস্তান, আর পাকিস্তানের পূর্বাংশ নিয়ে পূর্ব পাকিস্তান। এখন দেখো, এটা ইট গোজ এগেনস্ট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। তো পাকিস্তানের তো সবাই এক জাতির না, রিলিজিয়ন এক হতে পারে, রিলিজন তো সবাই না। এখানে তো হিন্দু মাইনরিটি আছে, খ্রিস্টান মাইনরিটি আছে, বুদ্ধিস্ট পিপলও আছে। হ্যাঁ, তাহলে পাকিস্তানের নাগরিক তো সবাই। নাম্বার টু হচ্ছে তাদের জাতীয়তা পরিচয় তো ভিন্ন। বালুচরা, বেলুচ যারা বা বালুচ বলে, তারা দেয়ার কালচার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে যারা থাকে তাদের চেয়ে। তো পাঠান যাদেরকে বলা হয়, পাঞ্জাবিদের চেয়ে তারা আলাদা। সিন্ধ, সিন্ধ প্রদেশ যেটা সিন্ধু, তাদের এলাকার লোকজনের কালচার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য বেলুচি পিপল। সো আগে এগুলো স্টেট মানে প্রভিন্স, আমি স্টেট বলবো না, রাদার আই শুড সে প্রভিন্সেস। এই প্রভিন্সেস গুলো ছিল, দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ লাইফ, দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ লাইফ স্টাইল। সেগুলো কিন্তু আপনি যখন 1 ইউনিট করেন, তখন হচ্ছে কি, সেটাকে মোটামুটি সাপ্রেস করার চেষ্টা করা হয়। এটা শুধুমাত্র আমাদেরকে বাঙালি সংস্কৃতির উপরে যে তার আক্রমণ করেছে তা না। 1 ইউনিট কিন্তু এই একটা পশ্চিম পাকিস্তানিদের যে জাতীয় পরিচিতি আছে বিভিন্ন এলাকা, সে পরিচিতিটাকেও কিন্তু খর্বিত করেছে। হ্যাঁ, দি বেলুচ পিপল, দে হ্যাড দ্য রাইট, হ্যাঁ, to get a province or a state, যে মর্যাদা, স্ট্যাটাস অফ এ স্টেট, এই মর্যাদা পাওয়ার অধিকার তো তাদের ছিল। যাই হোক, এটা পরে 60, এটা এটা পরে আমরা দেখেছি আমাদের তৎকালীন জাতীয় আন্দোলনে, বিশেষ করে তখনকার বাংলাদেশ আওয়ামী লীগ আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার এই 1 ইউনিট কথা বাতিলের কথা বলেছিলেন। এটা আমরা পরে আসবো, আমরা আলোচনা 6 দফায় যখন আসবো, তারপরে আন্দোলনগুলোতে আসবো, সূত্র আন্দোলন, তখন আমরা আলোচনা করবো। কিন্তু এই যে 1956 কনস্টিটিউশন, এখানে কনস্টিটিউশন ফেডারেল স্টেটের কথা বলা হয়েছে। আসলে বলা হচ্ছিল ফেডারেল স্টেট, বাট
ফেডারেল স্টেটের কনস্টিটিউশন লেখা ছিল, বাট ইন নেচার আসলে ওটা ফেডারেল স্টেট ছিল না। ফেডারেল স্টেটের অপোজিট কি? ইউনিটারি স্টেট। অর্থাৎ ফেডারেল স্টেটে বলা হচ্ছে কেন্দ্র সরকার এই ক্ষমতা প্রয়োগ করবে, বাকি ক্ষমতা প্রদেশ করবে। অথবা প্রদেশের কনস্টিটিউশন লেখা থাকে আমরা এই ক্ষমতা প্রয়োগ করব, বাকি ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রয়োগ করবে, ক্ষমতা এক্সারসাইজ করবে। এইগুলো হচ্ছে ফেডারালিজমের লক্ষ্য। ফেডারাল, হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয় সরকারের স্যার, বলছেন লক্ষণ। ফেডারেল স্টেট। কিন্তু পাকিস্তানি 1956 কনস্টিটিউশনে যদি ফেডারেল স্টেটের কথা বলা হয়েছে, বেসিক্যালি দ্যাট ওয়াজ ইউনিটারি। ইউনিটারি মানে আসলে কেন্দ্রীয় সরকারই সমস্ত ক্ষমতাগুলো প্রয়োগ করতে হবে। আসলে কেন্দ্রীয় সরকার যদি ক্ষমতা থাকে, অ্যাবসোলুট পাওয়ার থাকে, তাহলে সে স্বৈরাচারী হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারকে যদি সেটা বহুজাতিক, বহুভাষিক, বহুজাতিক রাষ্ট্র হয়ে থাকে। এবং পাকিস্তানের ক্ষেত্রে তা আমরা আগে দেখেছি, যখন কনস্টিটিউশন ছিল তখন ছিল না। কিন্তু 1956 এর কনস্টিটিউশনকে কাজ করতে দেওয়া হয়নি। আমরা বলতে পারবো না এটা ওয়েদার ইট ওয়াজ it would have been a good impact on our society or not. সেটা একটা বিতর্কের ব্যাপার, that we can imagine and we can foresee the what would be happen if it would have given to run uh, in our society. এটা আমরা শুধু অনুমান করতে পারি। তারপরে আমি তোমাদের এই লেজিসলেটিভ বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট পৃথিবীতে, যেমন তোমরা কি বলতে পারবে আমেরিকাতে কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট? ক্যান ইউ আনসার ইট? বলতে পারবে কয় কক্ষ বিশিষ্ট? স্যার, কোশ্চেনটা একটু করবেন, হ্যাঁ, বলো। প্রশ্নটা একটু করলে ভালো হবে। শুনি আমেরিকাতে নাই স্যার। যে পার্লামেন্ট আছে কয় কক্ষ বিশিষ্ট? ওইটা তো স্যার দ্বিকক্ষ বিশিষ্ট। কি কি? একটা তো স্যার হাউস অফ কমন, কমন আর একটা আছে না আপনার, না 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 না। ওইটা তো ব্রিটেনের স্যার, হাউস অফ কমন মানে ব্রিটেনের। ইয়েস ইয়েস, এই তো এতক্ষণ। হাউস অফ কমন্স হচ্ছে ব্রিটেনের জন্য, আর ব্রিটেনের আপার চেম্বারটা কি, নাম কি? এটা তো স্যার মনে পড়তেছে না এখন। হাউস অফ লর্ডস। স্যার, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কোনটা? হাউস অফ লর্ডস আপার চেম্বার। আমেরিকাতে কোনটা কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। The House of Lords. আমেরিকাতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এন্ড সিনেট, আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি, তোমরা তো এগুলো তো তোমাদের জানতে হবে, বুঝতে হবে। পশ্চিম বাংলায় আইনসভার নাম কি? পশ্চিম বাংলায় একটা পার্লামেন্ট আছে না, প্রভিন্সিয়াল পার্লামেন্ট? পশ্চিমবঙ্গের হ্যাঁ। ওইটা তো স্যার ওই রাজ্যসভা বলে আর কি ওটাকে। না 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 না, ও বিধানসভা, বিধানসভা। 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 তোমরা এগুলো শিখতে হবে, এগুলো কমন সেন্সের ব্যাপার। আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করব। স্মার্ট মানে শুধু টেকনোলজি ব্যবহার করব, ইন্টারনেট অফ থিংস ব্যবহার করব, আইটি বেসড এডুকেশন পাবো, সবকিছু। কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে স্মার্ট হতে হবে বাই গেটিং সাম ইনফরমেশন অ্যাবাউট আওয়ার নেইবার্স, আমাদের সোসাইটি, লেজিসলেটিভ আমাদের অ্যাসেম্বলি। কালচার সম্পর্কে। পশ্চিম বাংলা আমাদের প্রতিবেশী, ভারতীয় রাষ্ট্রের একটা প্রদেশ। সেখানকার আইনসভায় দেখেন, আইনসভা হচ্ছে বিধানসভায়। এই বিধানসভা নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা পশ্চিমবাংলার সরকার গঠন করে। হ্যাঁ, ইন্ডিয়া বলা হয় এই যে যদিও এটা ফেডারাল, বাট ইন নেচার ইন্ডিয়া ইজ এ ইউনিটারি। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা অনেক বেশি। পশ্চিমবাংলাকে যে কোনো মুহূর্তে রাজ্য গভর্নর যে কোনো সময় যে কোনো কারণ দর্শিয়ে অথবা জেনুইন কজ দেখাতে হবে, এই যে বাতিল করে দিতে পারে। হ্যাঁ, তো এর তো এগুলো তোমাদের জানতে হবে। এই যে বাইক্যামেরাল, ইন্ডিয়াতে লোকসভা, রাজ্যসভা। বাংলাদেশে কিন্তু শুধুমাত্র একটাই, সেটা জাতীয় সংসদ। বাংলাদেশের সংসদ যে পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের দায়িত্ব হচ্ছে আমাদের জন্য আইন তৈরি করা সবসময়, এবং এক্সিকিউটিভ তৈরি করা। অর্থাৎ যেহেতু পার্লামেন্টারি সিস্টেম, সেহেতু তারাই ক্ষমতা, যে দল বেশি আসন পায় তারা সরকার গঠন করেন। হ্যাঁ, এটাই হলো নিয়ম। সুতরাং এক্সিকিউটিভ তো তারই তো করে দেন, এবং রাষ্ট্রপতি কি করেন? বিচারপতি, জুডিশিয়ারি বিচারপতিদের নিয়োগ করেন। সুতরাং আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেপারেশন অফ পাওয়ার। পার্লামেন্টারি সিস্টেমে 100% সেপারেশন অফ পাওয়ার হয় না। অর্থাৎ সরকারের যে তিনটা অঙ্গ থাকে, হ্যাঁ, বাংলা যে জুডিশিয়ারি, পার্লামেন্ট, লেজিসলেটিভ এবং একটা লেজিসলেটিভ, জুডিশিয়ারি এন্ড এক্সিকিউটিভ, এই তিনটা একেবারে ক্ষমতা কনস্টিটিউশনের মাধ্যমে আলাদা করে দেওয়া সম্ভব হয় না।
এটা প্রেসিডেন্ট বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট পদ্ধতি হয়তো সম্ভব, কিন্তু পার্লামেন্টারি সিস্টেম এটা সম্ভব হয় না। যে কোনো পার্লামেন্টারি সিস্টেম ব্রিটেনেরও সম্ভব না, ইন্ডিয়াতে সম্ভব না, বাংলাদেশে সম্ভব না, বা শ্রীলঙ্কা সম্ভব না। কিন্তু যতদূর সম্ভব এটা প্র্যাকটিস করা কিছুটা করতে পারে, অ্যাটলিস্ট জুডিশিয়ারিকে আমরা ইন্ডিপেন্ডেন্স ভোগ করতে দেওয়া সম্ভব। যদিও লেজিসলেটিভের ক্ষেত্রে যেহেতু লেজিসলেটিভের সদস্যরাই, আইনসভার সদস্যরাই কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে, সেই জন্য বলা হয় এটা সবসময় সেপারেশন হয় না পার্লামেন্টারি। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আমেরিকাতে সেপারেশন অফ পাওয়ার, আমেরিকার প্রেসিডেন্ট ইচ্ছা করলে পার্লামেন্ট ডিজলভ করে দিতে পারে না, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ডিজলভ করে দিতে পারে না। বিচারপতি আহ, সেখানে বিচার বিভাগ স্বাধীন, আইন বিভাগ স্বাধীন, প্রেসিডেন্ট ইচ্ছা করলে আইনসভার উপরে কোনো ইয়ে করতে পারে, নিয়ন্ত্রণ রাখতে পারে। এই এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এই জন্য বাংলাদেশ তো একটা দেশ ইমার্জ করেছে 1971-এ, তার পলিটিক্যাল সিস্টেমটা কি, তার ইকোনমিক সিস্টেমটা কি, তার বেসিক প্রিন্সিপালসটা কি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই বেসিক প্রিন্সিপালসটা কি, এটা কি মিন করে, এটা কেন চাইলাম আমরা, এই জিনিসগুলো কেন চাইলাম, এই কেনর উত্তরটা হচ্ছে আমাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। আমি এটা শেষে আলোচনা করব। এই যে বেসিক প্রিন্সিপাল, বাংলাদেশে যদি সবাই একে ধর্মাবলম্বী হতো, হয়তো আমাদের বলার প্রয়োজন ছিল না আমরা ধর্মনিরপেক্ষতা চাই। কিন্তু বাংলাদেশে দ্য রিয়েলিটি ইজ দ্যাট সো মেনি রিলিজিয়াস গ্রুপস আর বিলঙ্গিং ইন দিস কান্ট্রি, সো তাদের তো হিউম্যান রাইটস আছে। সে রাইটস কিভাবে প্রোটেক্ট করবে? থ্রু প্র্যাকটিসিং, থ্রু দ্য প্র্যাকটিস অফ সেকুলারিজম। শুদ্ধ সেকুলারিজম আমাদের হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপাল। এরকম গণতন্ত্র, পাকিস্তানের গণতন্ত্র ছিল না। We could not able to see democracy was working in Pakistani time. তো আমরা স্বাধীন হলাম, আমরা গণতন্ত্র চর্চা করবো, সেই জন্য আমাদের গণতন্ত্রটা প্রিন্সিপাল হয়ে গেল। জাতীয়তাবাদ, আমরা উই আর এক্সপ্লয়েটেড বাই দ্য আউটসাইডার্স, হ্যাঁ, পাকিস্তানি লোক। তা আমরা সেই জন্য জাতীয়তাবাদ আমাদের একটা, আমাদের আমাদের জাতীয় সংস্কৃতি, চিন্তা চেতনা, ধ্যান ধারণ, স্মরণ চাই, এক্সপোজিশন চাই আমরা, নট ইন কান্ট্রি, বিয়ন্ড আওয়ার কান্ট্রি, বিয়ন্ড আওয়ার বর্ডার, আমরা সেটা চাই। সেই জন্যেই এইগুলো জানতে হবে তোমার। হ্যাঁ, যে ফেডারেলিজমকে আমি তোমাদেরকে প্রথম শুরু করেছিলাম তখন বলছিলাম, এই যে আজকে 56 কনস্টিটিউশন বেসিক ক্যারেক্টার, বেসিক ফিচার জানতে হলে আমাকে এই ধারণাগুলোর সঙ্গে আসতে হবে। আমি বললাম 1956 কনস্টিটিউশন ছিল ফেডারেল, কিভাবে বুঝবো? ফেডারেলিজম তো বুঝতে হবে আমাকে, ইউনিটারি সিস্টেম তো বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ফেডারেল ছিল। যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট, বলা হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন রিটেন ইজ এ ফেডারেল গভর্নমেন্ট, বাট ইন সেন্স, ট্রু সেন্স, ইট ইজ এ ইউনিটারি গভর্নমেন্ট। একটা ইউনিটারি গভর্নমেন্ট এটা আসলে এক কেন্দ্রিক সরকার। সেন্ট্রাল গভর্নমেন্টের যত ক্ষমতা আছে প্রদেশের তত ক্ষমতা নেই, প্রদেশের সরকারগুলো তত ক্ষমতা নেই। এই জন্য এটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে একটা ইউনিটারি গভর্নমেন্ট। যাই হোক, এক কেন্দ্রিক সরকার। তো মোটামুটি এইটা বললাম। এখন এই যে কনস্টিটিউশন, কোথাও কনস্টিটিউশন যেমন যেমন ভারত স্বাধীন হওয়ার অল্প সময়ের ভিতরে কনস্টিটিউশন দিতে পেরে, যেটি হচ্ছে 26শে জানুয়ারি, তার প্রজাতন্ত্র দিবস করে। প্রজাতন্ত্র দিবস মানে কি? ওই দিন কনস্টিটিউশন, ওই দিন থেকে এক্সিকিউশন শুরু হয়, এবং ওই দিন থেকে তারা বলছে যে তাদের দেশ হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রজাতন্ত্র। রাষ্ট্রের ক্ষমতার সমস্ত মালিক হচ্ছে প্রজা, এবং দে উইল ইলেক্ট দ্য মিনিস্টার্স, দ্য গভর্নমেন্টস। হ্যাঁ, সুতরাং প্রজাতন্ত্র মানে হচ্ছে প্রজার ক্ষমতা বেশি, রাজতন্ত্র মানে রাজার ক্ষমতা বেশি, রাজার কাছে আহ, আহ, সমর্পিত। তো ইন্ডিয়া প্রজাতন্ত্র একটা কনস্টিটিউশন দিতে পেরেছে 26শে জানুয়ারিতে, জানুয়ারিতে। আমরা তো পারলাম না। আমাদের পাকিস্তানি আহ, কারণ কারণ হচ্ছে সোশ্যাল কন্টেক্সট, সামাজিক কন্টেক্সটের ভিতরে দেখতে হবে। আর তখনকার পলিটিক্স কেমন ছিল, রাজনীতি কেমন ছিল তখনকার। এগুলো যদি দেখে যে সেখানে হারমোনি নাই, ঐক্য নাই, সেখানে মারামারি কাটাকাটি হচ্ছে, এক ধরনের এক্সপ্লয়টেটিভ সিস্টেম ওয়াজ ওয়ার্কিং দেয়ার, তাহলে তো পলিটিক্যাল যদি স্টেবিলিটি না থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে, কিভাবে কনস্টিটিউশন আশা করতো? পাকিস্তানের ক্ষেত্রে তাই আছে। হ্যাঁ, এবং খুব অল্প সময়ের ভিতরে, ওই যে বললাম কনক্রিট অ্যানালাইসিস অফ কনস্টিটিউশন, বাংলাদেশের মানুষ 1947-এর পরে বুঝতে পেরেছে যে আসলে এখানে ডেমোক্রেসি চর্চা হবে না, আমাদের বাঙালিদের হাতে সংখ্যাগরিষ্ঠ অংশের আহ, আহ, অংশ হওয়া সত্ত্বেও দে উইল নট ট্রান্সফার পাওয়ার টু দ্য বেঙ্গলি পিপল। এবং ফলে আস্তে আস্তে যখন বুঝতে পারছি, আমরা কি করলাম, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে, সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা করলাম কি, ওই যে কনক্রিট অ্যানালাইসিস, কনক্রিট সিচুয়েশনটা তৈরি করলাম, যখন বাংলাদেশের সব মানুষ প্রস্তুত হলো, ওই ওয়ান্ট এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই, এবং দ্যাট হ্যাপেন্ড। সেটাই হলো শেষ পর্যন্ত।
এখন বলো তোমরা আমাকে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আদারওয়াইজ আমাদের এখানে ইলেকট্রিসিটি যায় আসে বারবার, সো ক্লাস করাটা, অনলাইনে ক্লাস করাটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে স্যার একটু তারপর। আজকে শেষ করে দিলে ভালো হবে স্যার, কালকে আমাদের আচ্ছা, পরীক্ষা আছে। ও স্যার এটা বলবে তো আগে, আই এম সরি, স্যার আই হ্যাভ এ কোশ্চেন। আই উড নট আচ্ছা হ্যাভ সমস্যা continued স্যার ফেডারেলিজম up to যেটা this time. বলছেন এটা তো স্যার আমাদের হ্যাঁ বলো। ফেডারেলিজম যেটা বলছেন এটা স্যার আমাদের বাংলাদেশের জন্য স্যার এটা কতটুকু মানে আমাদের উপকার? বাংলাদেশ আমাদের তো হচ্ছে, এটা তো শোনো, স্যার এটা ভারতের জন্য না বেশি আমি বলি, উপকারী। এটা ফেডারালিজমের সবচেয়ে বড় কারণ হচ্ছে কতগুলো ফ্যাক্টর লাগে। একটা হচ্ছে এরিয়া, যেসব দেশ বড় সেই দেশে ফেডারালিজম প্র্যাকটিস করা খুব হ্যাঁ হ্যাঁ। দরকার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, জি সোভিয়েত ইউনিয়ন এখন নাই, একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন তো রাশিয়া। যেমন তোমার আহ, ভারত একটা বড় দেশ, সেই সব দেশে ফেডারালিজম দরকার, কারণ বহু জাতি, বহু ভাষিক লোক, সেখানে তুমি ইউনিটি আনতে হলে প্রত্যেককে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বশাসনের দরকার আছে। কিন্তু বাংলাদেশ একটু ডিফারেন্ট। বাংলাদেশে মূলত বাংলাদেশের এখানে জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে বাঙালি, একই জি ভাষায় কথা বলে, এভরিবডি আন্ডারস্ট্যান্ড। আর যারা উপজাতি আছে বা আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, তারা কিন্তু বাংলা ভাষা বুঝে, বাংলা সংস্কৃতির অংশ তারা অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই, আমি পুরো ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে আমাদের অংশ, সংস্কৃতির অংশ। দে আর শেয়ারিং আওয়ার কমন ল্যাঙ্গুয়েজ, কমন ফিলিংস, হ্যাঁ, কমন ন্যাশনাল আইডেন্টিটিস, তাই না? সেই জন্য আমাদের দেশের জন্য আমি ব্যক্তিগত, দিস ইজ মাই ওপিনিয়ন, যে আমাদের জন্য ফেডারালিজম প্র্যাকটিস করার দরকার নেই, আমাদের জন্য ইউনিটি গভর্নমেন্ট ইজ কোয়াইট রাইট। ঠিক আছে, ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? ইয়েস স্যার পারফেক্ট। হ্যাঁ। আর কারো প্রশ্ন আছে? স্যার হ্যালো বলো। হ্যাঁ বলো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি অ্যাকচুয়ালি আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি, তো কবে তো দিতে আমি পারবো? তোমাকে, তুমি সম্ভবত আমাকে একটা মেসেজ দিয়েছিলে, তুমি কি মেসেজ দিয়েছিলে আমাকে? না স্যার। আচ্ছা, আমাকে কে একজন মেসেজ দিয়েছিল যে শি কুড নট সাবমিট অ্যাসাইনমেন্ট। নো প্রবলেম, আমি তো প্রথম তোমাদের ক্লাস নিচ্ছি, এবং তোমরা জানো যে বিভিন্ন কারণে আমাকে ব্যস্ত থাকাতে আমিও ঠিকমতো তোমাদের সবগুলো ক্লাস নিতে পারি নাই। তো যাই হোক, নো প্রবলেম, তুমি উইদিন মানে এই সপ্তাহের ভিতরে ইউ জাস্ট প্রডিউস ইউর অ্যাসাইনমেন্ট অ্যান্ড ট্রাই টু সাবমিট ইট টু মি। ঠিক আছে, নো স্যার প্রবলেম। আপনাকে আমি কবে পাবো ইউনিভার্সিটিতে? আমাকে ইউনিভার্সিটিতে তো আমি ডেইলি যাই, আমি আচ্ছা। প্রতিদিন ইউনিভার্সিটিতে আসি, ইউনিভার্সিটি এসে অথবা কাদের সাহেব আছেন ফ্রন্ট ডেস্কে, হ্যাঁ হ্যাঁ। তাকে দিলেও হবে। আচ্ছা ফ্রন্ট স্যার। ডেস্কে সাহেবকে দিয়ে আমাকে দিতে বললে উনি দিয়ে দেবেন আমাকে। আচ্ছা স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। সো হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর কারো কোন প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই? আমরা কি কালকে আবার বসবো, না তোমাদের কোনো ক্লাস বা পরীক্ষা আছে? স্যার পরশু স্যার ম্যানেজমেন্ট আমাদের মিড টার্ম আছে। মিডটার্ম আছে, তাহলে প্রচুর তাহলে কালকে ম্যানেজমেন্ট ক্লাস আছে। বাদ দিব। কালকে না নিয়ে স্যার পরশু নিতে পারবেন। আচ্ছা পরশু ঠিক আছে, বা তাহলে পরশু নিই, গাইড ঠিক নিতে আছে। পারবেন স্যার? আচ্ছা, পরশু তাহলে আমরা এই সময়ে আবার বসবো, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমরা সবাই ভালো থাকো, স্টেবল, ঠিক আছে। বাই ফর এভরিবডি। ওকে। ওকে স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাভ এ গ্রেট সালাম। নাইট। হ্যাঁ, তোমরা আসসালামু সবাই আলাইকুম ভালো স্যার। থাকো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো থাকো। ততক্ষণ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ।